আচ্ছা আমাকে বলো গতদিন আমরা কি করছিলাম? স্যার একটু সামুদ্রাসী নিয়ে আলোচনা করছি। হ্যাঁ সামুদ্রিক স্যার ইতিহাস বলছিলেন। পর্যটনের ইতিহাস। পর্যটনের না। না sorry। সামুদ্রাসী জৈবজগতের ইতিহাস। সামুদ্রাসী নাই হচ্ছে পর্যটনের চলতেছে তো? Yes, sir. ইয়েস স্যার মানে তুমি ক্লাস করছো? না স্যার অনলাইনে দেখছি আপনার ভিডিওস আছে। তুমি নিজের ক্লাস না করে নাইন ক্লাস করলে? দেখছি অনলাইনে আমি আচ্ছা চ্যাপ্টার নাম্বার 11 আমরা হচ্ছে পর্যটনের ইতিহাস থেকে সেখানে পড়ছিলাম তাই না? আজকে আমরা কি করব বলো? ইতিহাসের পরের পার্ট নাকি বর্তমানে কি হচ্ছে এটা? আজকে আমরা জ্বালানি নিয়ে পড়বো যে বর্তমান বিশ্বে যেটা হচ্ছে ক্রাইসিস এটা নিয়ে অল্প কিছু আলোচনা আছে। আলোচনা বলতে কি যে আমরা এই যে ইরান ঠিকমতো তেল দিচ্ছে না যুদ্ধের কারণে এত ঝামেলা করছে হরমুজ প্রণালী নিয়ে, এই হরমুজ প্রণালী দিয়ে যে তেলটা আসে সেই তেলটাতে কিভাবে আসলে অকটেন ডিজেল বা বিটুমিন পিচ আর হাবিজাবি যত ধরনের তেল আছে এগুলো কিভাবে নিষ্কাশন করে এই জিনিসটা আছে জানবো মূলত। যে আমাদের দেশে আলোচনা শুনুন। এই যে সরাসরি অকটেন ডিজেল বা আরো হাবিজাবি যত তেল আছে এগুলোকে ডিরেক্ট উৎপাদন করা যায় কি যায় না, বা বাংলাদেশে কেন হচ্ছে ভারত থেকে এই তেলগুলো নিতে হচ্ছে কেন, কারণ কি? হরমুজ প্রণালীতে যে তেলটা আসে এটাকে অকটেন ডিজেল না, এটা অপরিশোধিত তেল, এটা সরাসরি খনিতে পাওয়া যায় না, যেটার নাম হচ্ছে কি ক্রুড অয়েল। নাম কি? ক্রুড অয়েল, যেটাকে বলা হয় অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলতে পারো। ওই খুবই একদম আলকাতরার মতো কালো একটা তেল যেটাকে পরিশোধন করে পরিষ্কার করে বিভিন্ন লেয়ারে অনেক ধরনের জ্বালানি পাওয়া যায়। তো এই জ্বালানিগুলো পাওয়ার প্রসেসটাকে বলা হয় কি আংশিক পাতন। আচ্ছা হ্যাঁ প্রসেসটা কি আংশিক পদ্ধতি। আংশিক পাতন প্রসেস, যেটাকে ইংলিশে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তোমাদের ইংলিশ নামগুলো একটু জেনে রাখা উচিত, ইংলিশ আর বাংলা দিয়ে লিখে যাও। দেখো তো আংশিক পাতন প্রক্রিয়ায় তোমরা কি করবা? অপরিশোধিত যে তেলটা আছে যেটাকে আমরা বলি ক্রুড অয়েল, এই ইরান থেকে যে তেলটা হরমুজ প্রণালীতে বিভিন্ন দেশে যায় সেটা হচ্ছে ক্রুড অয়েল টাইপ, ওটাকেই পরিশোধন করে বিভিন্ন তেলে কনভার্ট করতে হবে জ্বালানিতে। বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে কি এটা পরিশোধনাগার নাই অত বড় লেভেলের, যার কারণে ভারত থেকে ডিরেক্টলি নিতে হয়, করতে গেলে আরো বেশি কষ্ট বেড়ে যাবে, আবার করতে চান। কিন্তু যদি পেট্রোল থাকে ওখান থেকে অকটেন বানানো যায়, বাংলাদেশে এই প্রসেসটা আছে। তো যখন বলে অকটেনের সংকট, পেট্রোল আবার অনেক আছে, তো ফাও কথা বলো ওগুলো হচ্ছে সিন্ডিকেট করতেছে। দেখো এখন কথা হচ্ছে এই ক্রুড অয়েলকে কি বলা হয়? অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল, এই অপরিশোধিত তেল বা কালো তেল বা র তেল যেটাই বলি না কেন, এই ক্রুড অয়েল থেকে তুমি কি পাবা? বিভিন্ন ধরনের বিভিন্ন জ্বালানি পাবা, যেটা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ছক আকারে আছে। আচ্ছা তো আংশিক পাতন প্রসেসটা কি সেটা আমাকে জানতে হবে, তার আগে পাতন প্রসেসটা জানবো। হোয়াট ইজ পাতন? কখনো শুনছো পাতন কথাটা কি? তোমরা কি আগে বিজ্ঞান বইয়ে ছাকন পাতন এগুলো নিয়ে পড়ছো না? আমার মনে হয় পড়ছো। ওদের দুই আছে, পাতন আছে। Yes, sir. হ্যাঁ বলো হোয়াট ইজ পাতন বলতে থাকে। স্যার আচ্ছা আমরা তো উদ্ধপাতন। ঊর্ধ্বপাতন করতে কি পান্তাপাতে কি? দেখো ঊর্ধ্বপাতন মানে হচ্ছে কোন একটা কঠিন পদার্থকে তুমি যখন হিট দিবা সেটা তরলে না গিয়ে ডিরেক্ট গ্যাস হয়ে যাবে, স্যার এটাই তো আছে। সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। হ্যাঁ এটা তো পাতন না, পাতন হচ্ছে বাষ্পীভবনটাকে আবার ঘনীভবন করা হয়। পাতন মানে হচ্ছে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে তুমি কোনো উপাদানকে কি করবা? তাপ দিবা, তাপ দিলে যখন স্ফুটনাঙ্কে পৌঁছাবে তখন সেটা কি বাষ্পীভূত হয়ে যাবে না? হোয়াট ইজ স্ফুটনাঙ্ক? স্ফুটনাঙ্ক কি জিনিস? মনে করো পানি, পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি তাপমাত্রায় গেলে সেটা ফুটে উঠবে বা ফুটতে শুরু করবে, জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। এই যে 100 ডিগ্রিতে সেটা জলীয় বাষ্পে পরিণত হয়, তার মানে 100 ডিগ্রি হচ্ছে তার কি স্ফুটনাঙ্ক। তাহলে এই স্ফুটনাঙ্কে পৌঁছে গেলে সেটা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে না? সেম ভাবে প্রত্যেকটা উপাদানের স্ফুটনাঙ্ক থাকতে পারে না, কারণ ওই উপাদানটা ওই স্ফুটনাঙ্কে পৌঁছালে ভাস্পে পরিণত হয়। পাতন প্রক্রিয়া সেটাই করা হয় স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে। কিসের উপর? স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে কি করতেছি আমরা? জলীয় বাষ্পে কনভার্ট করতেছি বা ভাস্পে কনভার্ট করতেছি। এই ভাস্পে কনভার্ট করার পর সেটাকে ঠান্ডা করতেছি, শীতলীকরণ। এই ঠান্ডা করার পর সেটাকে আবার কি করতেছি? ঘন করতেছি বা ঘনীভবন। এভাবে মূলত আলাদা করা হয় পাতন প্রক্রিয়া। আমি এখন আংশিক পাতন ঢুকি নাই,
পাতন প্রক্রিয়ার কথা বলতেছি। এটা কি পাতন প্রক্রিয়া। তাহলে পাতনে কি করা হচ্ছে, তুমি পানি থেকে তেল আলাদা করবা। তোমাকে এখানে কি এত সহজ পানি থেকে তেল আলাদা করা? আমি ছাঁকনি পাইবা, সামাতে ছাঁকনি দিয়ে আলাদা যাবে করতে পারবা? না স্যার তাপ- নাকি বলবা তেল উপরে ভাসে, আমি একটা মগ ঢুকাই তেলটা দিতে হবে, এরকম বলবা? তুমি তখন তেল বা পানি যে কোনো একটা স্ফুটনাঙ্ক পর্যন্ত চাপ দিবা। নরমালি পানি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয়ে যায়, তাই আমি 100 ডিগ্রি যখন পৌঁছাবো পানিটা বাষ্পীভূত হয়ে যাবে, তেলটা আলাদা হয়ে যাবে। এটা হলো পাতন প্রসেস। বাষ্পীভূত করবা, এরপর ঠান্ডা করবা, ঘনীভবন করবা। ঘনীভবন মানে কি, ওই তরল থেকে বা ওই বাষ্পটাকে ঠান্ডা করলে তরল হয়ে যাবে না, ওটা থেকে আবার কি আগের প্রসেসে নিয়ে আসা, যে আগে যেই ধাপে ছিল, ধরো তুমি এটা ভাসতে বানাই ফেলছো, ঠান্ডা করে সেটাকে আবার কি তরলে নিয়ে আসছো। দ্যাটস ইট, এটা তোমার উদ্দেশ্য। তোমার কাছে যখন বিভিন্ন ধরনের তেল মিক্স হবে, একটা কেরোসিন, সয়াবিন, এই সরিষার তেল সব মিক্স করে ফেলছো একদম। এখন তুমি আলাদা করতে চাইলে কি করতে হবে, তোমাকে ওদের নির্দিষ্ট একটা কি তাপমাত্রা আছে না স্ফুটনাঙ্ক, ওই অনুযায়ী তোমাকে তাপ দিয়ে দিয়ে তাদেরকে কি আলাদা করে ফেলতে হবে। তখন গিয়ে আর তুমি পাতন করতে পারবে না, তখন গিয়ে আংশিক পাতন করতে হবে। কারণ কি, অনেকগুলো হয়ে গেছে যে, এখন অনেকগুলো কিন্তু তুমি একসাথে আলাদা করতে পারবে না। অনেকগুলোকে আলাদা করার প্রসেস হচ্ছে আংশিক পাতন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। কাহিনী কি, তখন গিয়ে বিভিন্ন ধাপে ধাপে ভাগ করতে হয়। ধরো তুমি এমন একটা মিক্সচার নিলা যেটা তোমাদের বইয়ে আছে 20 ডিগ্রি থেকে শুরু করে 340 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন স্ফুটনাঙ্কের অনেকগুলো উপাদান মিক্স করা। তুমি যখন 20 ডিগ্রিতে পৌঁছাই গেছো, সুন্দর মতো পেট্রোলিয়াম গ্যাসটা আলাদা হয়ে গেছে, কারণ পাশে দিয়ে আমি একটা নল লাগাই দেবো, একটা টিউব, ওই টিউব দিয়ে আস্তে আস্তে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? পেট্রোলিয়াম গ্যাস বের হয়ে যাবে। এটাই হচ্ছে আংশিক পাতনের প্রসেস। আংশিক কেন বলা হয়েছে? কারণ অংশে অংশে ভাগ করা, অংশে অংশে ভাগ করা। কথা বোঝা নাই মনে হয়? তুমি যখন এই টিউবটাতে তুমি চিন্তা করো চুল্লি, হোয়াট ইজ চুল্লি? চুল না, চুল না, চুল্লি মানে হচ্ছে বিশাল আকারের চুলা। বিশাল আকারের চুলা নরমালি বাসার গ্যাসের চুলার উপর করতে পারবো। গ্যাসের চুলাকে 340 ডিগ্রি তাপমাত্রা তুলতে পারবা? বড় জোর 100, 150, 200 এর দূরে এর বেশি পারবো না। 200 এটা কিন্তু সন্দেহ আছে আমার। দেখো দুইটা চুলা মেপে দেখছো 200 হয় কি না? তাহলে দুইটা চুলা একসাথে করে দিলে তো 400 দুইটা না 400টা বানাতে তা হবে না। দেখো চুল্লি বা ফার্নেস হচ্ছে বিশাল আকারের চুলা, যেগুলো হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে থাকে, ইটের ভাটা, ওখানে চুল্লি থাকে ইট পোড়ানোর জন্য। বাসায় ইট বানিয়ে দিলেও তুমি আমাকে বলে দাও। এখন চুল্লিতে কি করা হয়, অনেক বেশি পরিমাণে হিট দেওয়া হয়, তার মধ্য দিয়ে এই ক্রুড অয়েলটা প্রবেশ করানো হয়। এরপর তুমি দেখো যখন বিভিন্ন অংশে ভাগ করছে, দেখো এমন না যে এদিক দিয়ে প্রবেশ করে সেই সুন্দর মতো 7টা লেয়ার ভাগ হয়ে গেছে, এত সুখের জীবন না এখানে। সুন্দর মতো প্রবেশ করাবা, তুমি যখন 20 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছাবা, স্ফুটনাঙ্ক মানে কি, যে তাপমাত্রায় বাষ্পীভূত হয়, যে তাপমাত্রায় ফুটতে শুরু করে, তাহলে 20 ডিগ্রি তাপমাত্রা যখন দিবা, যেহেতু পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক 20 ডিগ্রি, 20 ডিগ্রি হলে বাষ্পীভূত হলে কি তাকে পানি উঠতে থাকে, উপরে উঠে শুরু করে, সুন্দর মতো উপরে উঠে শুরু করে এই যেদিকে নল আছে এদিকে বেরিয়ে যাবে। এখন কত কথা আমি এদিকে এখানে বেরোনি, এটা প্রশ্ন হতে পারে। কিন্তু এটা তো সবার উপরে, গ্যাস তো থাকে উপরে। ইয়েস, গ্যাসের বৈশিষ্ট্য কি, উপর দিকে উঠে যাওয়া, বাষ্প প্রমাণের উপর দিকে যায়, তাই সবার উপরে যে সিটোটা সেটা দিয়ে চলে যাবে। সেম ভাবে 70 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছাইলে এদিকে চলে যাবে। এরপরে হচ্ছে ন্যাপথা, কেরোসিন, ডিজেল তেল, লুব্রিকেটিং তেল, প্যারাফিন, মোম, জ্বালানি তেল, বিটুমিন, প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমে আলাদা হয়। মানে টিউব দেওয়া থাকে, যেই তাপমাত্রায় তুমি পৌঁছাই গেছে চুল্লিটা, ওই তাপমাত্রায় ওইটা আলাদা হয়ে যাবে। এটাই আংশিক পাতন, সিম্পল জিনিস। কথা হচ্ছে শুধু এটা জানলে চলবে না, তাপমাত্রা সব মুখস্থ করতে হবে, ভিতরে বৈশিষ্ট্য সব মুখস্থ হবে, কোথায় কোথায় ইউজ করতে হবে সব মুখস্থ করতে হবে। এটা ছাড়া এখানে কোনো গতি নাই। স্যার আমরা নাকি এখান থেকে হচ্ছে ব্যাসলিন পাই, হ্যাঁ এখান থেকে নাকি ব্যাসলিন হ্যাঁ পাই তো, একটা পার্ট আছে, কোথায় জানো, প্যারাফিন মোম থেকে। মোম ছিল না, মোম, তোমার বেসিনকে দেখতে একটা মোমের মতো মনে হয় না? ব্যাসলিন আগুন দিলে তো চলে যায়। আগুন দিলে না আগুন দিলে চলে যাবে, মানে চলে যায়, চলে যে আচ্ছা জোর বেড়ে চলে যাবে আবার। ক্রুড অয়েল না, এটাই তো।
দেখো দেখি তৈরি হোয়াট ইজ আংশিক পাতন, এই দেখো পড়াশোনা করতে হবে জীবনে, বুঝছো? করতেই কি তৈরি গেল, এটা কি তুমি আমি এবিসিডি লিখছি ভাবছো তুমি? এটা পুরোটা কি ছিল? একটা করেছি এটা একটা কোড ছিল, করেছি এই পুরো কোডটা দিয়ে এটা বানানো হয়েছে। দেখো পেট্রোলিয়ামের আংশিক পাতন যেটা তোমাদের বই দেওয়া আছে, আমি যে সুন্দর মতো কি করছি জাস্ট কিছু পয়েন্টে নিয়ে আসছি যাতে তোমরা বিষয়টা ইজিলি বুঝতে পারো। প্রথমত হচ্ছে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কি, যেটা তোমাকে ইরান দিচ্ছে, তাই না? যুদ্ধ বিরতি হয়েছে না, আবার নাকি নতুন করে অ্যাটাক করছে বললাম 10 দিনের জন্য 10 দিনের জন্য, আমার কিছুক্ষণ পরে নাকি অ্যাটাক করছে। আমেরিকা প্রথমত দেখো যে পেট্রোলিয়াম খনি থেকে স্যার সরাসরি পাওয়া যায়, যে পেট্রোলিয়ামটা খনি থেকে সরাসরি পাওয়া যায়, এখন খনি থেকে সরাসরি যেটা পাবা সেটা কি পিওর হবে না ইমপিওর হবে? Impure। অবশ্যই ইমপিওর হবে, স্বাভাবিক। তুমি চিন্তা করো, লবণের কথা বলতেছিলাম একটু আগে ক্লাস 9 কে, যে আমরা যে লবণটা খাই সেটা প্রক্রিয়াজাত লবণ না, ওই লবণে কিন্তু আয়োডিন যুক্ত করা হয়, পিউরিফাই করা হয়, মেশিন দিয়ে প্রসেস করা হয়, কিন্তু রিয়েল লাইফে যেটা লবণ সেটা কি এত পরিষ্কার? ওটা আরো বড় বড় হয়। সেটা আরো বড় বড় দানা হয়। কাঁচা লবণ যেটা বলতেছে কেমন সরাসরি একটু সমুদ্র থেকে পাচ্ছি, বিভিন্ন সময় কিন্তু বিক্রি করা হয়। এখন যদি এটা অ্যাভেলেবিলিটি কমে গেছে, আগে হচ্ছে ট্রলি করে করে বিক্রি করতো না কাঁচা লবণ। খাইছো তোমার কাঁচা লবণ খাইছো? সেই মজা কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু অনেক ক্ষতিকর আসলে, ক্ষতিকর বেশি, কারণ ওখানে আয়োডিন এটা থাকে স্যার না। চোখ মারার জন্য করা হতো তো চোখ মারা হতো না, এখন নর্মাল লবণ দিয়ে চোখ মারা যায়, মারছে কিছু নাই। দেখো হয় মা আমি তো বলছি কি যাবো? মারা যায় ওটা দিয়ে তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি মারা যায়, আমি এটা দিয়ে মারছি তাড়াতাড়ি, লাফাই একবার মরছে একটু। দেখো গলা দিয়ে লাগায় না লাফাই, চোখ লাফাই লাফাই মরছে, চোখ এটাতে এটা তো স্যার শুনুন না স্যার একলা মরে যায় না, এটা হচ্ছে অনেকক্ষণ লাফাইছে, এটা আমারটা প্রায় 1 হাত লম্বা ছিল। এটা তো সাপ মারবে কিন্তু স্যার তাই বাবা বাথরুমে পাইছি, কি বলবো, আমি ভয়ে হচ্ছে ওই দিন আমার কলজাটা বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। দেখো তার মানে পিছু দেখে স্যার এখন দেখো না, এরকম করে এরকম করে হাঁটে যেগুলো আছে না, ও যেটা একবার স্যার যা দিন আওয়াজ আসছে না এটা নাম আসতে হবে না। তো মেন কথা হচ্ছে যেটা সরাসরি পাওয়া সেটা অপরিশোধিত থাকে। এই যে লবণ, যেটা কাঁচা লবণ বলতেছি, এই কাঁচা লবণ কিন্তু শরীরের জন্য অত বেশি ভালো না। সেম ভাবে অপরিশোধিত তেল যেটা তুমি রিয়েল লাইফে সরাসরি ইউজ করতে পারো না, এটাকে পেট্রোলিয়াম বলতেছি আমরা। দেখো এই অপরিশোধিত তেল কিন্তু অস্বচ্ছ হবে এবং কখনো কি সালফারে কিছু কিছু যৌগ, যেমন বিশেষ করে আমি লিখলে হাইড্রোজেন সালফাইড, এখানে তো লিখতে পারবো না, হাইড্রোজেন সালফাইড লিখতে গেলে মনে যাবে না, হাইড্রোজেন সালফাইড H2S এই জাতীয় লিখে রাখতে পারো। এই সালফার যৌগ যেগুলো বলতেছে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা হওয়ার কারণে H2S। কি করে লাগা যাবে ওটাতে এখানে যদি লিখা না থাকে এটা স্যার কি স্যার আমি স্যার তো লিখে যাচ্ছে, ভেরি গুড। আচ্ছা এই যে কিছু যৌগ বলতেছে না, এই যৌগটা কি H2S বা সালফার হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে তোমার কাছে খাওয়াবো। ওকে, এই হাইড্রোজেন সালফাইড এক প্রকার কিন্তু প্রচুর দুর্গন্ধ আর হচ্ছে কি কি করে বাজে একটা জিনিস, যেটা নরমালি কখন পাওয়া যায় কেউ বলতে পারবে না। এটা আমাদের রিয়েল লাইফে একটা সময় পাওয়া যায়, আকার প্রকার বিষয়টা তো দেন। ডিম খাও না তোমরা? ডিম যখন পচে যায় ওটার দুর্গন্ধ নিছো কখনো? না স্যার পচা ডিমের দুর্গন্ধ হচ্ছে সবচেয়ে জঘন্য থেকে জঘন্য দুর্গন্ধের মধ্যে একটা। যদি কখনো ডিম পচে যায় বা না পচে, তুমি নিজে ইচ্ছে করে পচাই দেখতে পারো কেমন লাগে। এটার মধ্যে হাইড্রোজেন সালফাইড থাকে, ভয়ঙ্কর গন্ধ, ভয়ঙ্কর গন্ধ। তো নরমালি অনেকে ডিজেল আর কেরোসিন বা হচ্ছে যে অকটেনের গন্ধ নিয়ে নাকি একদম অন্য লেভেলে ভালো লাগে, আছে না অনেকে, স্যার শোকেন তারা হচ্ছে এই ক্রুড অয়েলের গন্ধটা নিবা, স্যার, শোকে নেয়ার পর না। ড্যাড হয়ে থাকবে ডিরেক্ট। স্যার শোকে না হতেন স্যার শোকে শোকে না হতেন শোকে না হতে বুঝলে তো? দেখো তো এটি মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বনের মিশ্রণ কেন বললাম এটা একটু পরে আমরা আসবো, আরেকটা স্লাইডে দেখব এটা। এবং সরাসরি ব্যবহার করছে কিনা এই কথাটা আমি অলরেডি বলে দিয়েছি, ইউজ করা যাবে না। এবার আসো, হোয়াট ইজ আংশিক পাতন সেগুলো তো বই লিখেছে। হ্যাঁ দেখো, হোয়াট ইজ আংশিক পাতন, এই সংখ্যাটা লিখবো অবশ্যই। আংশিক পাতন এক ধরনের পাতন, যেটা আমি একটু আগে বলছি, শুধু হচ্ছে কি ফ্র্যাকশন অনুযায়ী ভাগ করার কারণে বা অংশ অনুযায়ী ভাগ করার কারণে এটাকে আংশিক বলা হচ্ছে। অপরিশোধিত তেলকে তুমি কিসের উপর কি করতেছো? দেখো স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে তুমি ভাগ করতেছো। একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের সাহায্যে আলাদা করার প্রক্রিয়া হলো আংশিক পাতন। পরীক্ষা কিন্তু আসবে ক নাম্বারের প্রশ্ন, আমি দিব অন্তত, কেউ না দিল আংশিক পাতন কাকে বলে লিখে রাখো, ঠিক আছে? দেখি, একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে
আংশিক পাতন কলামের সাহায্যে আলাদা করার প্রক্রিয়া হলো আংশিক পাতন। অবশ্যই এখানের মধ্যে শিরোনামের উপর ভিত্তি করে এই জিনিসটা ইনক্লুড করবা। এই সংজ্ঞা যদি এটা লিখো লাস্ট লাইনে শুধু তার মধ্যে এই কথাটাকে ইনক্লুড করবা। কোন কথাটাকে? শিরোনামের উপর ভিত্তি করে কথাটাকে। আচ্ছা একটু লিখি একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে লাস্ট লাইনটা বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের সাহায্যে আলাদা করার প্রক্রিয়া হলো আংশিক পাতন। ঠিক আছে? এগুলো বইয়ে আছে। পাওয়া যাবে শিরোনামের উপর ভিত্তি করে এই কথাটা একটু উল্লেখ করবা। তোমরা লাস্ট লাইন সংখ্যা যদি লিখো তাও তোমরা আমার এই লাল দিয়ে বক্স করছি যেটা শিরোনামের উপর ভিত্তি করে কথাটা উল্লেখ করবা মাস্ট। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট উল্লেখ করা। কারণ আংশিক পাতনও ওয়ান কাইন্ড অফ পাতন। পাতনে যেরকম শিরোনামের উপর ডিপেন্ড করে এখানেও ডিপেন্ড করে। স্যার এখানে কলাম বলতে কি নারীগুলো হচ্ছে হ্যাঁ, কলাম মানে হচ্ছে দেখো এখানে না নালী তো টিউব এগুলো বলতেছো। এই যে একটা ভাগ হয়েছে না, এই বিভিন্ন ভাগে যে ভাগ পাওয়া হয়েছে এগুলো সবগুলো কি একটা কলাম। আচ্ছা আসবে সামনে আসবে। প্রথমত দেখো বলো বাষ্পীভূত করে তারপরে স্ফুটনাঙ্গ ভিত্তি করে আংশিক পাতন কলামের সাহায্যে আলাদা করা। হ্যাঁ, আচ্ছা কি লিখবা? তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন মিশ্রণাঙ্ক ভিত্তি করে এটা শুরুতে লিখো, সমস্যা নেই। মিশ্রণাঙ্কের উপর ভিত্তি করে একাধিক তরলের মিশ্রণকে কি বুঝায় বলো? মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের সাহায্যে আলাদা করার প্রক্রিয়া হলো আংশিক পাতন। স্যার ওটা একটু দেখি দেখিও না এক্সট্রা মাতে কে এক্স মাতে স্যার আমি তো একটা কথা বলে দিই দেখো এখানে কি এখন 22 ডিগ্রি আমার কাছে প্রচুর ঠান্ডা। এই ঠান্ডা আমাদের একটা বাড়ি খেলে জাস্ট কি মজা লাগে এটাকে স্যার ফিল করো কেমন লাগে। স্যার আপনাকে স্যার উপকার করলাম আপনি স্যার আমার পাড়ায় আরেকটা উপকার করো। সরি স্যার স্যার দেখো মিশ্রণাঙ্কের উপর ভিত্তি করে একাধিক তরল মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের সাহায্যে আলাদা করার প্রক্রিয়া হলো আংশিক পাতন। মিশ্রণাঙ্কের উপর ভিত্তি করে কথাটা ইনক্লুড করবা। দ্রুত লিখবা স্লোগান করবা। কোনো কলম খারাপ কারণ সবাই লিখতেছে। তোমাদের কার কার বাসায় ল্যাপটপ বা পিসি আছে? তোমার আছে স্যার আমি একটা চাইছি। আছে? বাকিদের আছে? পার্সোনাল একটা আছে পার্সোনাল ল্যাপটপ আছে? পার্সোনাল ল্যাপটপ চাই না, ল্যাপটপ থাকতেছে। আছে? কারেন্ট গেছে কার? ড্যাড। না কারেন্ট গেলে সব যাইতো। কারণ নাই তোমার একটা সিগন্যাল হয়ে গেছে নাকি? আচ্ছা কি বলতেছিলাম যে হচ্ছে ল্যাপটপ থাকলে কি সুবিধা হবে? আমি এই ফাইলগুলো দিলে তোমরা ইজিলি রান করতে পারবা। ঠিক আছে? আর মোবাইল থাকলেও কোনো অসুবিধা নাই। মোবাইলে জাস্ট একটু মোবাইলটা ল্যান্ডস্কেপ করে দিবা। ল্যান্ডস্কেপ বুঝো তো? ল্যান্ডস্কেপ বুঝো? স্যার মানে পোর্ট্রেট মোডে থাকে না ফোন, ল্যান্ডস্কেপ করে দিবা। অথবা সবচেয়ে ভালো উপায় ডেস্কটপ মোডে নিয়ে যাবা। কারণ এই ফাইলটা কিন্তু নরমালি মোবাইলের মধ্যে ওপেন হবে না, ফাইলে গিয়ে বা হচ্ছে গ্যালারি থেকে ওপেন হবে না। এটা ওপেন হবে ক্রোমে বা হচ্ছে এই তোমাদের যে ফোনের মধ্যে যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজার ওপেন হবে। তো তোমরা চাইলে ওই 3 ডট একটা থাকে না, ওখানে ক্লিক করে ডেস্কটপ সাইট নামে একটা অপশন থাকে, ওটা ক্লিক করতে পারো। আর যদি এত ঝামেলা করতে না চাও ল্যাপটপ থাকলে তো কোনো ইস্যুই নেই। এখন কথা হচ্ছে কি বলতেছিলাম আমরা যে হচ্ছে আচ্ছা এখানে তো দাও এটা ডাউনলোড করছি একটু আগে ফাইলটা আবার ডাউনলোড করে ফোল্ডার করে রাখি। আচ্ছা কি বলতেছিলাম যে হচ্ছে আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পাতন কাকে বলে এই কথাটা বলতেছিলাম। এটা কি সবার লিখা হয়েছে কিনা? সবার লিখা হয়েছে। তাহলে এবার দেখো এর পরে প্রসেস কি আছে। কলামের গঠন সিম্পল কথা যেটা আমি বলছি সেটা একবারে লিখে রাখছি। বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা কলম থাকে। লম্বা কলম যেটা আছে সেটা বাষ্পীভূত হয়। পাশে যে টিউবগুলো দেখতেছো ওই দিক দিয়ে সুন্দর মতো ঠান্ডা হয়ে বের হয়ে যায়। বাষ্পীভূত হয়ে উপরে ওঠে না? বাষ্পীভূত হয়ে উপরে ওঠে কিনা? উঠার পরে সেটা ঠান্ডা হয়ে ডান দিকে শীতলীকরণের টিউব আছে, দেখো প্রত্যেকটার পাশে একটা করে টিউব আছে, ওই টিউব দিয়ে চলে যায়। কথা বোঝা গেছে? আচ্ছা দেখো নিচের অংশটির তাপমাত্রা সবচেয়ে বেশি। স্যার এখানে চিত্রতে হচ্ছে দুটো জিনিস দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে মানে এখানে যে পেট্রোলিয়ামটা আছে
হচ্ছে এখানে 340 ডিগ্রি দুইবার লেখা আছে, মানে জ্বালানি তেল আর বিটুমিনের জন্য সেম দুই তাপমাত্রা রকম, হয়। হ্যাঁ দুই রকম, ওটা দুই রকম উপাদান, দুইটাকে একই তাপমাত্রায় স্ফুটনাঙ্কে হয় কিন্তু দুইটা দুই রকম বৈশিষ্ট্য হওয়ার কারণে আলাদা হয়ে যায়। ওটা নিয়ে আমরা আসতেছি সামনে, আলোচনা আছে অনেক। বললাম কি নিজের অংশ তাপমাত্রা সবচেয়ে বেশি, আর যে অংশ যত করে তার তাপমাত্রা তত কম। আর যে অংশ তাড়াতাড়ি স্ফুটনাঙ্কে পৌঁছায়, যে অংশ তাড়াতাড়ি স্ফুটনাঙ্কে পৌঁছায় সেটাই তো তত তাড়াতাড়ি বৃদ্ধি করবে, ঠিক কি না? আচ্ছা, এটা হচ্ছে কাহিনী। কি বললা? মেশিনটা স্যার বাংলাদেশে আছে। নাই বলে তো বলতেছি যে সরাসরি সবগুলো আলাদা করা যায় না। আচ্ছা, তুমি এটা আবিষ্কার করো, আবিষ্কার করার দরকার নাই, আছে বাইরে, জাস্ট নিয়ে আসো টাকা দিয়ে। পৃথকীকরণের মূল প্রক্রিয়াটা এখানে জাস্ট লিখছি। দেখো, একাধিক তরলের যে মিশ্রণ সেটাকে তুমি প্রথমে তাপ দিয়ে কি করবা? বাষ্পীভূত করবা। কিসের উপর ডিপেন্ড করে? স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে। একজনের স্ফুটনাঙ্ক একরকম। এখন আংশিক পতন কলমের সবার নিচের অংশ দিয়ে প্রকাশ করা হয়েছে কাকে? কাকে প্রকাশ করা হয়েছে বলো? আমরা এখানে কাকে করতেছি? পাতন করতেছি। আংশিক পতন। আংশিক পতন করতেছি না, কাকে আংশিক পতন করতেছি? পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামকে। তোমাকে তো বলছি অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বা পেট্রোলিয়ামকে করতে বলছি, তাই না? করতে চাচ্ছি। দেখো, বলছে ভাষ্পের ধর্ম অনুযায়ী তার কলার উপর দিকে ওঠে। মানটা কি? যে তোমার স্ফুটনাঙ্ক যত কম সেটা তত তাড়াতাড়ি বাষ্পীভূত হবে, তত উপরের দিকে উঠবে। এরপরে যেহেতু উপরের অংশে তাপমাত্রা কম থাকে, তাই তার তরলে মিশ্রণের প্রত্যেকটি উপাদান স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক কলামে বিভিন্ন অংশ পৃথক হয়। এটাও তো বলে ফেলছে অলরেডি, যে কি তাপমাত্রা যত কম সেটা তত উপরে, আস্তে আস্তে তাপমাত্রা অনুযায়ী বিভিন্ন কলামে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে সুন্দর মতো শীতলীকরণ টিউবে চলে যাবে। এইভাবে করে তুমি পেট্রোল গ্যাস ন্যাপথা যারা হাবি জামি যত কিছু আছে সব আলাদা করতেছো। কথা বোঝা গেছে কিনা আমি কি বলছি বলো? স্যার এখানে হচ্ছে যে একটা ইনফরমেশন মিসিং আছে, সেটা হচ্ছে লুব্রিকেটিং তেল প্যারাফিন মোমেন্ট করে এটার তাপমাত্রা দেওয়া হয়। ওর মন চাইলে দেয় নাই। আচ্ছা দেখো, এটা যদি লাগে দিত, লাগে না দেয় নাই। ওকে, দেখো এখন কথা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন উপাদান আলাদা হয়েছে, তোমার এত খুশি কেন? একদম এত উপাদান যে আলাদা হয়েছে তাদেরকে আমি কিসের উপর ডিপেন্ড করে আলাদা করছি? স্ফুটনাঙ্ক অনুযায়ী। আংশিক পতন কেন করছি? কারণ অনেকগুলো উপাদান, সবগুলোকে আমাকে আলাদা করতে হবে। একটা দুটো উপাদান থেকে একটা একটা আলাদা উপাদান আলাদা করতেছি না, একসাথে 7-8টা অনেক কিছু মিক্স আছে পেট্রোলের মধ্যে, খনির মধ্যে সব মিক্স থাকে। তোমার জন্য আগে থেকে সব আরামসে সেট করে দিলে এমন তো রেজিস্ট করার বিষয়, তাই না? আচ্ছা, এই হচ্ছে কাহিনী যে পেট্রোলিয়ামকে তুমি মতো কিভাবে আলাদা করতেছো। খুবই ইজি প্রসেস। স্ফুটনাঙ্ক অনুযায়ী উঠতেছে, শীতলীকরণ টিউব দিয়ে ঠান্ডা হয়ে আলাদা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের পাত্রে, ঠিক আছে? এখান থেকে তুমি দুনিয়ার যত উপাদান যা আছে এগুলো সবগুলো একটা একটা করে পাচ্ছ। এখন বলো, এই বিভিন্ন ধরনের যে উপাদানগুলো তুমি এখানে আলাদা করছো, এই প্রত্যেকটা উপাদান কোন কোন কাজে ইউজ হয়, তাদের স্ফুটনাঙ্ক কত এবং তাদের মধ্যে কার্বন সংখ্যা কেমন থাকে, এগুলো সব ইনফরমেশন তোমাকে জানতে হবে। সব ইনফরমেশন তোমাকে জানতে হবে, মানে মুখস্থ করতে হবে। সোজা বাংলায় কথা হচ্ছে কি, মুখস্থ করতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। এটা কি পার্সোনাল? তুমি মুখস্থ করা শুরু করো। বুঝেছো? কি বলছো বুঝি নাই? পার্সোনালি করতে হবে স্যার, আপনি ছক করে দিবেন না আমাদেরকে। সেই সকাল কিন্তু আমার বাসায় কেন? সবকে কি হবে? দেখো, এটা বাংলাদেশে আছে। প্রথমত যে এই আংশিক কলামে তুমি উপাদান কয়টা পাচ্ছ? 7টা উপাদান। তোমার বইয়ে 7টা উপাদান কিন্তু দেওয়াই আছে। দেখো, সবার আগে পেট্রোলিয়াম গ্যাস, যেটা তুমি আমার দেখছো লিস্টের মধ্যে 20 ডিগ্রি তাপমাত্রা ছিল, দেখছো ছবির মধ্যে কি সবার উপাদানটা? এই পেট্রোলিয়াম গ্যাস প্রথমত স্ফুটনাঙ্ক কত? 0 থেকে 20। আমি বলি তোমরা চেষ্টা করবা এই জিনিসটা একটা সিরিয়ালি মেইনটেইন করতে, লাভ আছে। তুমি পেট্রোলিয়াম, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম, পিচ, বিটুমিন এগুলো যদি সিরিয়ালি মুখস্থ রাখতে পারো একটা লাভ আছে। কি লাভ? কারণ তোমার স্ফুটনাঙ্কগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়তেছে। এখন যদি এলোমেলো করে মনে রাখো, কখনো সিরিয়াল মনে রাখতে পারবে স্ফুটনাঙ্কগুলো? পারো? মনে রাখা যাবে? তখন ঝামেলা হয়ে যাবে। এই জন্য সিরিয়ালি মনে রাখার চেষ্টা করবা। এখন তোমরা নিজেরা ছেড়ে নিজের মতো কি বানাতে পারো? ছন্দ বানাতে পারো। আমি সাধারণত এসব ছন্দগুলো বিরক্ত লাগে। কি বানানো যেতে পারে? কারো মাথায় কোনো কিছু আইডিয়া আছে? তো ছক বানিয়ে করলে অনেক তাড়াতাড়ি বুঝতে হবে। হ্যাঁ,
ছক না ছন্দ বললাম। ছন্দ স্যার মনে রাখতে হবে। ছন্দ মানে কি ছন্দ বললাম? আমি হচ্ছে সিরিয়ালটা মনে রাখা ছন্দ, এখানে ভিতরে ছন্দ বলি না। আচ্ছা, এই সিরিয়ালটা মনে রাখা কি ছন্দ বলে? পেপে নেগে ডি পেপে। এটা হলো দেখতেছি না। পেপে নেগে ডি পেপি। এটাই তো হচ্ছে। তোমাদের মাথায় কি কোনো ছন্দ আছে? আমি একটা ছন্দ লিখে রাখছি। পেপে নাকে এখন পেপে তো অনেকগুলো আছে, পেট্রোলিয়াম এদিকে আবার পে আছে, এটা পে এটা হিজরাতের মতো পে আর পে। মনো স্যার কাছে যখন পড়তাম বুঝছো, মনো স্যার আমাদেরকে বাংলা বিভিন্ন ধ্বনি পড়ার সময় তো একটা হচ্ছে কি হ্যাঁ বাংলা মনো স্যার হ্যাঁ হ্যাঁ কেন ও সিনিয়র হন আপনি ছিল। আচ্ছা কি ভাবছে যে বাংলা পড়াশোনা আগে চলে আসছে? দেখো এটা কি এ আর এটা কি? আমি যেটা লিখছি এই যে মনসা জানে বলে যে বলা থেকে এখন সব কথা মনে রাখতেছে। এটা এ, এটা হচ্ছে এ। উনি আমি ভাষা বলতেছিল যে দেখো এটার উচ্চারণ হচ্ছে এ, যে একজন মানুষ, আর এটা মানে আসলে হচ্ছে কি এ। এই বারটা কাট করে দিতে হবে, কারণ এই যে যাবে হ্যাঁ স্যার তো অনেক আগে থেকে আমরা যখন পড়ছি তখন হচ্ছে জামাখানে পড়ছিলাম, এখন তো চার আগে বাদ চলে গেছে তাই না? জামাখানা আর নেই। তুই ফলো করো না, তুমি হচ্ছে বাসা থেকে বেরো যাওয়ার জন্য এটা ইন্টার 9 10 তো হচ্ছে চার আগে থেকে হয়েছে। দেখো আমি কি বলতেছিলাম যে হচ্ছে এটা একটা সিরিয়ালি মনে রাখা যায় কিনা? স্যার চ্যানেলে জিনিস একটা আমার লেখা আছে কিন্তু সেটা ফোনের মধ্যে, আমি নিজে একটা বানিয়েছি বাসায় কি সুন্দর করে। খুব মজা করে। স্যার গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে রাস্তা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তাই আমি কি কি হতে পারে তোমার আমাদের কাছে আছে পেপে নাকি ডিজেল খাই নাকি? পেপে নাকি ডিজেল খাই, পেপে নাকি ডিজেল খাই, প্যারা পিভি পিভি দিয়ে কি হয়? পেপে নাকি ডিজেল খাই, প্যারা পাবে তাই না না পেপে নাকি ডিজেল খায়, প্যারা পাবে তাই। যাই হোক এটা আমি এখন এই মুহূর্তে বানাইছি, আমি এটা বানাইছি এটা আনতে যে বানাইছি, যাই হোক এসব আবহাওয়া জিনিস শুনতে হবে না। প্রথম পয়েন্টটি পেট্রোলিয়াম গ্যাস, এইভাবে করে দেখো হাফিও না, আমি জিজ্ঞেস করবো যখন এই পরেরটা যাবো আগেটা তোমাকে জিজ্ঞেস করবো। পেট্রোলিয়াম গ্যাস সবার আগে 0 থেকে 20 ডিগ্রি হচ্ছে স্ফুটনাঙ্ক, মানে 20 হচ্ছে মূলত স্ফুটনাঙ্ক আর 0 থেকে 20 হচ্ছে এই তাপমাত্রাটা, তার রেঞ্জ, এর মধ্যে সে থাকে। কার্বন সংখ্যা কত? 1 থেকে 4। শতকরা ভাগ কত? 2%। 2% কিসের ভাগ করা? পুরা ক্রুড অয়েলের মধ্যে 2% কি থাকে? পেট্রোলিয়াম গ্যাস। মানে তুমি যদি 100 ml বের করো খনি থেকে, তার মধ্যে 2 ml থাকে কি শুধু পেট্রোলিয়াম গ্যাসটা, ঠিক আছে? এরপর দেখো ব্যবহার, খুবই ইম্পর্টেন্ট, এটাই আসে তোমার পরীক্ষায় এমসিকিউতে, যে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডারে ভরা হয়, পেট্রোলিয়ামে কিন্তু সিলিন্ডারে ভরা হয়, এবং এলপিজি, এই যে সিএনজি চলে, আর বর্তমানে হচ্ছে বাইকেও এলপিজি সিস্টেম ঢোকানোর চেষ্টা করতেছে। এই অকটেনের অভাবের কারণে এই এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ফুল ফর্ম লাগবে, রান্নার কাজে এবং তাপ উৎপাদনে ব্যবহৃত হয়। রান্না করে যে এলপিজি ইউজ করতেছো, ওই এলপিজি কিন্তু আবার কি আমরা কোথায় ইউজ করি? সিএনজিতে নাকি? গোড়া রান্না কেউ কিছু করো না এতক্ষণ ধরে। সিএনজি ইউজ করি এলএনজি, ন্যাচারাল গ্যাস, তোমার নামই সিএনজি, ওটা তো বলতেছি। সিএনজি ন্যাচারাল গ্যাস দিয়ে যেটা চলে, তাই না? তো ওখানে মধ্যে কি এলএনজি ইউজ করা হয়, এলপিজি না বাজি। আপনি বাসার সিলিন্ডার লাগাই দেবে, তুমি কোন দিন তুমি যখন ফল লাগা করবা না আর পেট্রোল করিয়ে সিএনজি লাগাবে শুরু করবা, বাসার সিলিন্ডার লাগাই দেবে, ঠিক আছে? এলপিজি কার আর সিএনজি দুটো একই হইতো তাইলে তো আর কোনো কথাই ছিল না, তাই না? কোনো কথা ছিল না, কোনো কথাই ছিল না। দেখো তুমি সিএনজি ড্রাইভারই হবো, ওভার ড্রাইভার হতে পারবে না। তাহলে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে কি করবা? সিলিন্ডারে ঢুকাবা। আর এলপিজি নামে রান্নার কাজে আমরা যেটা ইউজ করি এগুলো দেখে
তাপ উৎপাদনে ব্যবহৃত হয়। তো দেখো সিরিয়ালি মুখস্থ করবা, খুবই ইজি কিন্তু আমি বলেছি। প্রথমত আমি বলতেছি যেটা যে তোমরা এটা কিন্তু একটা ছন্দ দিলে ওই ছন্দ দিয়ে মুখস্থ করবা। এরপর প্রথমটা 1 থেকে 4 কাটবা 2%, আর তাপমাত্রা হবে হচ্ছে কত 0 থেকে 20, আর ব্যবহার হচ্ছে পেট্রোলিয়াম দেখেই গ্যাস দেখে মাথায় রাখবা কি যে রান্নার কাজে ইউজ করি, আমাদের সিলিন্ডার লাগে গ্যাসের সময় রান্নার কাজে ইউজ করি, ইজিলি কিন্তু মনে রাখতে পারবা। কথা বোঝা গেছে? গ্যাস দেখে মনে রাখবা কি এলপিজি গ্যাসের কথা। আচ্ছা, এরপরে আমার লাগতেছে কি পেট্রোল বা গ্যাসোলিন। গ্যাসোলিন হচ্ছে ঠিক তারপরের বিষয়টা। পেট্রোলের অপোজিট অপর নাম কি গ্যাসোলিন। তোমরা পেট্রোল মনে রাখবা, গ্যাসোলিন আমি মনে থাকবে, সমস্যা নাই। স্থিরাঙ্ক তারপর থেকে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এখন কথা হচ্ছে দেখো কার্বন ছিল 1 থেকে 4 না, 5 থেকে 10। 5 থেকে 10 সিরিয়ালি কিন্তু আসছে। পার্সেন্টেজও বাড়বে, আগে 2% ছিল এখন কত 5%। এরপর যানবাহনের ইঞ্জিনের জ্বালানি ইউজ করা হয়, এটা তো একটা বাচ্চাও জানে যে পেট্রোল, অকটেন, ডিজেল তিনটা একটা ইয়াতে পাওয়া যায় না, ওই যেসব বড় বড় পেট্রোল পাম্প না, আমি পেট্রোল পাম্প দেখছো, তো পেট্রোল পাম্পের মধ্যে আমরা পেট্রোল, ডিজেল, অকটেন তিনটা পাই। তো পেট্রোল তো কোথায় ইউজ করবো? যানবাহনে ইঞ্জিন ইউজ করবো, খুবই ইজি জিনিস। 1 থেকে 4 ছিল, এটা 5 থেকে 10, 2% ছিল, এটা 5%। এটা পেট্রোল, অপর নাম গ্যাসোলিন, এটা ইউজ করা হচ্ছে যানবাহনের ইঞ্জিনে। ওটা ছিল 0 থেকে 20, এটা 21 থেকে 70। বেশি না, তুমি যদি মনোযোগ দিয়ে আধা ঘন্টা যদি একটু সব বই পড়ো বুঝবা না সহজে, খুব ইজি। জাস্ট সিরিয়ালটা মনে রাখবা, এরপর কিভাবে কি হচ্ছে এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এগুলো আহামরি লিখতে হবে না, তোমাদের বইয়ে কিন্তু সবই আছে। Yes. তোমরা যেটা করবা বাসায় নিজেরা একটা ছক বানাবা, বা নিজেরা কি করবা প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে লিখবা। এটা হলে কিন্তু বেশি মনে থাকবে। কথা বুঝো না আমি কি বলছি? বুঝতে পারছি। পুরোটা পড়ে নিজেরা যদি নিজের মতো একবার লিখো খাতায় আলাদা করে যে কি পেট্রোলিয়াম গ্যাসে কি কি ছিল, তোমার কয়টা প্যারামিটার মনে রাখতে হবে? 4টা প্যারামিটার। কি কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্থূলনাঙ্ক মনে রাখতে হবে, কার্বন সংখ্যা মনে রাখতে হবে, শতকরা পরিমাণ আর ব্যবহার। এই 4টা প্যারামিটার মনে রাখবা 7টার জন্য, তাহলে মোট 4 7 28টা 28টা ঘর হবে। তুমি একটা কি বানাবা, মনে করো তুমি যদি টেবিলে যে যার যাবো করতে পারো, তুমি চাইলে 1 নাম্বার দিয়ে পেট্রোলিয়াম গ্যাস লিখে 4টা পয়েন্ট লিখতে পারো, আর চাইলে তুমি এটা পুরোটাই একটা কি টেবিলের মধ্যে নিয়ে আসতে পারো। তাহলে কি হবে, তোমার কয়টা কলাম হবে এখানে? কলাম 4টা হবে। 4টা কলাম হবে, 4টা কলাম হবে। আর রো কয়টা হবে? 7টা হবে। এখানে 7টা না হলে সমস্যা নাই, এটা সে কথা থাকবে। কয়টা আছে এখানে? 6টা গেছে নাকি? 7টা, এরকম 7টা পারে হলো সুন্দর মতো। আর 4টা কলাম হবে, 7টারও 4টা কলাম না, 8টারও দিতে হবে, মানে একটা ওদের একটা পরিচিতি আছে না, তুমি এমনি একটা চার্ট বানাই বলে পাগল লাগবে মানুষ। উপরে একটা রোদে পরিচয় লিখবা যে কি এর নাম এটা, এখানে কার্বন সংখ্যা লিখতেছি, এখানে সময় লিখতেছি, হ্যাঁ এখানে আমি পার্সেন্টেজ লিখতেছি, এখানে ইউজেস বা ব্যবহার লিখতেছি, বুঝাবো। শতকরা এটা হচ্ছে মূল বিষয়। দেখো তাহলে 5% গেল ইঞ্জিনের জ্বালানি হিসেবে ইউজ করলাম। এরপর হিসাব ন্যাপথা পরবর্তী তাপমাত্রা এবার ছিল 71 পর্যন্ত, এটা 71 থেকে 120। কার্বন ছিল 10 পর্যন্ত নাকি? একটু এবার একটু ঝামেলা লেগে গেছে। কি লেগে গেছে? ঝামেলা। দেখো তোমাদের বইও মনে আছে, হ্যাঁ আছে, 7 থেকে 14 পর্যন্ত। ইয়েস স্যার, কেন এরকম হলো? কেন এরকম হলো? ন্যাপথা আর পেট্রোল দুইটা একটার সাথে একটা মিক্স অবস্থা থাকে, ঠিক আছে? সবগুলো তো মিক্স থাকে। যখন ডিস্টিলেশন করা হয় ওখানে আমাদের কিছু ন্যাপথার পরিমাণ ঢুকে যায়, তখন গিয়ে ওখানে কি হয় আলাদা করার সময় ওখানে ভিতরে আবার ওদের মধ্যে একটা আলাদা করে আবার কি করতে হয়, আলাদা করে তাদের মধ্যে আবার পাতল বানানো লাগে, মানে প্রক্রিয়ার মধ্যে আবার প্রক্রিয়া। প্রক্রিয়ার মধ্যে আবার প্রক্রিয়া। সো বিশাল আইডিয়া। দেখো এখন এই যে 7 থেকে 14 এটা আলাদা করে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবা? এই যে 50 এর মধ্যে তোমরা পড়তা না যে কিছু কিছু ব্যতিক্রম উল্টাপাল্টা, 3 হলে তো সবসময় 6 হয়ে যেত, 7 হয়ে যেত, 19 হলে সবসময় 38 হয়ে যেত, 39 হয়ে যেত, 40 হয়ে যেত। এই যে ব্যতিক্রম জিনিসগুলো মনে রাখতা, এখানেও সেম ভাবে তোমাকে এটা আলাদা করে মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ কেমিস্ট্রিতে এক্সেপশন ছাড়া কিছু নাই। আছে তো, কিছু নাই মানে কি, এক্সেপশন অনেক বেশি আছে এটা বলতে। দেখো 7 থেকে 14 পার্সেন্টেজ কত? 10 পার্সেন্টেজ হচ্ছে 10%। 5% ছিল, এটা হচ্ছে 10%। আর ইউজ কোথায়? জ্বালানি হিসেবে। ওই যে বললাম পেট্রোলের সাথে কিছু পরিমাণ মিক্স অবস্থা থেকে যায়, এটাও জ্বালানি হিসেবে ইউজ করা হয়। কোথায়? পেট্রোকেমিক্যাল শিল্পে এবং
ব্যবহার্য দ্রব্য স্যার, এটা কি ওই ন্যাপথলিন? পেট্রোকেমিক্যাল শিল্পে তো হ্যাঁ যেখান থেকে ন্যাপথলিন তৈরি করা হয়। ন্যাপথালিন কোথায় কি পান্তাবাতি কি কোথায় কি ঢুকে যাও তুমি বুঝছো না ন্যাপথালিন কোথায় ন্যাপথালিনের সংকেত কি বলতে পারবা আমি পারবো C10H8। C10H8 গুড ন্যাপথালিন দুটো সেম না কিন্তু স্যার দুটোতে তো হাইড্রোকার্বন হ্যাঁ দুটো হাইড্রোকার্বন সেম না সেম না, কিন্তু ন্যাপথলিন নামে মিলেছে না। হ্যাঁ নামে মিল আছে তো ন্যাপথালিন দুটো সেম না কিন্তু ন্যাপথালিন হচ্ছে ন্যাপথার একটা অংশ এটা বলতে পারো ওটাই জানতে চাচ্ছি না। ওইটা জানছো ঠিক আছে জানছো আচ্ছা দেখো কেরোসিন এটা ছিল না কে স্যার কেরোসিন ছিল না কে স্যার, সব গ্রামে থাকে, সব গ্রামে থাকে না কেরোসিন। যদি হারিকেন জ্বালায় সব গ্রামে বলছে কি গ্রাম নিচে নিচে না। কেরোসিন ছিল না মনে হয় না স্যার কেন চিনব না স্যার? ছিল না তুমি ছিল না চিনো কেরোসিন কি কাজ ইউজ করছো কেরোসিন স্যার আগুন জ্বালাতে। হারিকেন জ্বালাতে। আগুন জ্বালাতে কাজে। আগুন ধরাতে চারা বাঁধা স্যার। হারিকেন ইউজ করছো স্যার কেরোসিন তুমি নিজে ইউজ করছো কেন স্যার চারা ইউজ করা। ইউজ করছো কেন যারা চারা চেরাক জানার জন্য তুমি স্যার মানে ইয়া হ্যাঁ। কাঠের মধ্যে দেয় না পুরানোর জন্য কাঠের হ্যাঁ। ও স্যার বড় রান্না গরু রান্না করার জন্য আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ কেরোসিন আরো একটা ইউজ করে মুরব্বীরা এটা কি জ্বর সর্দি হলে এটা কি কেউ জানো খাই না আবার না স্যার। খাইতে পারিনি উপায় হয়ে গেছে স্যার, মালিশ করা যায়। কেরোসিন যদি তোমার বেশি সর্দি হয় হালকা করে আঙ্গুলে নিয়ে তুমি যে নাকে বা এখানে দাও কেরোসিনের ঘ্রাণ নিলে নাকি হচ্ছে নাকটা তাড়াতাড়ি ফ্রি হয় এবং আমার আমাদের পরের দিন ছোটবেলায় অনেক অবস্থা খারাপ হয়ে বলেছে যাবে। পরের দিন আরো অবস্থা খারাপ হয়ে যাবে। কোনো অবস্থা খারাপ মনে হয় ঘুমি না। হবে অতিরিক্ত। আমার জীবন হয় নাই তাহলে স্যার ভালো লাগছে আমাদের এক্সপেনশনাল না এক্সেপশনাল এক্সেপশনাল। এক্সেপশনাল ইংলিশ ভালো করতে হবে দেখো কেরোসিন স্লিপ অফ টাং। কেরোসিন হচ্ছে ভাগ্য ভালো তুমি টাং অফ স্লিপ করো নাই দেখো 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাহলে তারপরে তাপমাত্রায় যেটা 71 থেকে 120 ছিল তাই না মুখস্থ করো কিন্তু আমি তোমাকে সবার সাথে জিজ্ঞেস করবো দেখো কার্বন সংখ্যা এটা ছিল কত 7 থেকে 14 মাঝখানে ঝামেলা ঢুকেছিল কিন্তু আবার ওই যে 10 পর্যন্ত হওয়ার পরে এখানে 11 থেকে 16 এটা মাঝখানে নেপটা ঝামেলা লাগেছে এটা মাথায় রাখবা ঠিক আছে এরপর 10% ছিল এখন কত পার্সেন্ট 13% কোথায় ইউজ করা হয় এরোপ্লেনের জ্বালানি হচ্ছে কি কেরোসিন নাকি না স্যার এটা প্রক্রিয়া আছে তো। এরোপ্লেন জ্বালানি কেরোসিন এটা তো ফুসে যাবে কোনটা প্রক্রিয়া আছে তো। জানি স্যার কেরোসিন। স্যার, আমাদের বায়োলজি বই লিখা আছে একটা জোজোবা ওয়েল আছে, তো ওখান থেকে নাকি এটা তৈরি করা যায়। জোজোবা ওয়েল দেখা তেরে টিভি দেখ দেখছি জোজোবা ওয়েল মাখন করে মাথায় দিই কি কোথায় কি থাক বাজারে শুনতে যাচ্ছি না দেখো জেট ইঞ্জিনের জ্বালানি অনেকগুলো ইঞ্জিন আছে এগুলো ভয়ঙ্কর লেভেলের সাউন্ড করে বিশেষ করে বড় বড় বিমান বা হচ্ছে জেট বিমান শুনছো কিনা মানে এমন ভাবে যায় যে কানের 12টা বেজে যায় হ্যাঁ স্যার। হ্যাঁ ওই যে বিভিন্ন কারসাজি দেখানোর সময় চালায় অনেক জোরে জোরে বিমান যায় খুব জোরে সাউন্ড হয় ওগুলো হচ্ছে জেট ইঞ্জিন ওখানে কেরোসিন ইউজ করা হয় জ্বালানি হিসেবে ঠিক আছে তো একটা ব্যবহার যেটা তোমাদের বইয়ে দিচ্ছে সম্ভবত কিন্তু পেট্রোলিয়াম কেরোসিন তো রেগুলার লাইফে অনেক জায়গায় ইউজ করতেছে আমি তো এটা নিয়ে তার বলতেছে না যেটা তোমরা জানো না সেটাই বলি কথা হচ্ছে না। আচ্ছা ডিজেল এটা নিয়ে বলা কিছু আছে এরপরে তাপমাত্রা 171 থেকে কত 270 ডিগ্রি সেলসিয়াস আর এটা ছিল কত কার্বন কত বলছিল 16 এটা কত 17 থেকে 20 কার্বন 17 থেকে 20 মানে তো বুঝতেছই যে কার্বন 17টা মানে একটা বিশাল স্ট্রাকচার হ্যাঁ ব্যবহার করা হচ্ছে ডিজেল সবাই জানে ডিজেল দিয়ে কি চালায় বড় বড় বাস যেগুলো দূরপাল্লার বাস তারপর ট্রাক এগুলোতে জ্বালানি ইউজ করা হয় কিন্তু ডিজেল ওখানে পেট্রোল বা হচ্ছে অকটেন হয় না দিতে পারো অকটেন বাট কস্ট বেশি হবে কারণ অকটেনের থেকে ডিজেলের দাম কম অকটেন মনে হয় এখন 120 টাকা নাকি জানো না 120 টাকা হ্যাঁ লিটার আর ডিজেল হচ্ছে মনে হয় 100 টাকা যাই হোক বিচ্ছিন্নকারক পদার্থ আমি বলতে পারো 20 টাকা বাদ কি যায় আসে কিন্তু একটা বাস টাকা তো তোমার কম হলে 100-200 লিটার ঢুকাইতে হবে এখন তুমি 20 টাকা করে কত টাকা বেরিয়ে আসে না করো অনেক বেশি কষ্ট এই জন্য যানবাহন বড় বড় যানবাহন যেগুলো আছে ট্রাক বাস দূরপাল্লার যেগুলো
ওখানে ম্যাক্সিমাম ডিজেল ইউজ করা হয়। যেমন আমাদের শহরে ক্ষেত্রে একটা বলি, ডিজেল কোথায় ইউজ করা হয়? স্যার একটা ট্রাকে তোমার প্রশ্ন তো সব ইররিলেভেন্ট হবে, না আমি স্যার প্রশ্ন অ্যাক্সিডেন্ট হলো একটা ট্রাকে। 100 না আরো বেশি আছে, ভালো মতো গুগলে দেখিও। দেখো যেটা বলতেছিলাম যে এই যে ডিজেলের কাহিনী আমাদের শহরে ক্ষেত্রে চিন্তা করো, চট্টগ্রাম শহরে কি হয়? তোমরা ছোট বাসগুলো তো ছিল, 1 নাম্বার ছোট বাস, 2 নাম্বার ছোট বাস ছিল কি না? ছিল 3 নাম্বার ছোট বাস। এগুলো কি দিয়ে চলে? গ্যাস দিয়ে চলে। কিন্তু এগুলোতে সর্বনিম্ন ভাড়া কত বলো তো? 5 টাকা। এখনো 5 টাকা। এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা কিছু, কারণ ঢাকাতে 5 টাকা বললে স্যান্ডেল নিয়ে 2 মাইল দৌড়াবে। গ্যাস আচ্ছা, গ্যাস গাড়িও কষ্ট হয় সব বেশি নেই ঢাকায় 5 টাকা দাম কম, বেশি। না মানে ভাড়া বেশি নেই গ্যাস গাড়ি গ্যাসের লোক বেশি, দামের জন্য দাম। সর্বনিম্ন 10-এর নিচে কোনো ভাড়া নেই। তাও আবার স্টুডেন্ট হইলে, না হলে আরো বেশি। দেখো কাহিনী দেখো, কিন্তু চট্টগ্রামে একটা কাহিনী কি, বড় বাস যেগুলো আছে 10 নাম্বার বড় বাস যেগুলো আছে, তারপর 8 নাম্বার, আচ্ছা 8 নাম্বারও আছে, এরকম বড় বড় যেসব বাসগুলো আছে ওগুলো কিন্তু গ্যাস দিয়ে না, ওগুলো ডিজেল দিয়ে চলে, Yes, sir. পেট্রোল দিয়ে চলে। তো নর্মালি গ্যাস এর দাম মনে হয় 55 কি 60 বা 80 এরকম কিছু একটা হবে, খুব কম, যার মানে ভাড়া অর্ধেক এরকম হিসাব করছে। গ্যাসের হিসাব থেকে- যখন হঠাৎ করে একদিন ডিজেল ও পেট্রোলের দাম বেড়ে গেছিল, বেড়ে যাওয়ার পরে হঠাৎ বলছে কি সর্বনিম্ন ভাড়া 10 টাকা দিয়েছিল, Yes, sir. আমার মনে আছে। তো এইবার থেকে ওই বাস উঠতাম না, উঠতামই না, ছোট বাস উঠতাম, কারণ ওখানে 10 টাকা দিতাম। এখনো কমায়নি, এটা কমবেও না, কারণ বাংলাদেশে কোনোটা জিনিসের দাম বাড়লে সেটা কমে না, কিন্তু কমানো উচিত ছিল, কারণ ওই তেলের দাম পরে গিয়ে কমে গেছিল, তখন হঠাৎ করে অনেক বেশি হাই হয়ে গেছিল, 120, 30, 40 পার হয়ে গেছিল, ওটা কমে এখন আবার লেভেলে চলে আসছে, কিন্তু আর দাম কমে নেই এবং কমবেও না, এটা আর কি অবস্থা। এখন তো 10 টাকা হয়ে গেছে। চট্টগ্রামের কাহিনী এটা, 10 টাকা যদি নেয় ওনাদের বেশি লাভ হবে না? কাদের লাভ হবে? ড্রাইভার কন্ট্রাক্টর মোটামুটি লাভ হচ্ছে তো, যদি আমরা কোনো চালাই দেখি গ্যাসের হিসাব থেকে আমার আইডিয়া নেই। তেল আর জ্বালানি তো লিটার হিসেবে নেয় না হ্যাঁ। গ্যাস কি হিসাবে নেয় গ্যাসও লিটার হিসেবে নেই, গ্যাস এখন তো বোধহয় গ্যাস লিটার কিভাবে মাপে, গ্যাস কেজি মাপা উচিত নাকি? না, কেজি মাপা উচিত না, কেজি তো সলিড, লিটারে তোমার গ্যাস আর লিকুইড দুইটা মাপা হয়। এইটা কিন্তু আবার নর্মাল অন্য লিকুইডের সাথে মিলানো যাবে না। তুমি বলতে পারো 1 লিটার পানি আর 1 লিটার গ্যাস কি সেম হবে কিনা, না, 1 লিটার পানি আর 1 লিটার অক্টেনও সেম না। কিছুদিন আগে হচ্ছে ইউটিউবে দেখছিলাম যে 1 লিটার পানি আর 1 লিটার অক্টেনের মধ্যে বিশাল তফাৎ আছে। 1 লিটার পানি অলমোস্ট 1 কেজি সমান, প্রায় 1 কেজি বলতে পারো ঘনত্বের কারণে মনে হয়। ঘনত্বের কারণে। আবার 1 লিটার তেল মানে হচ্ছে সয়াবিন তেল, যেটা আমরা রেগুলার ইউজ করি রান্না বান্নায়, ওটা হচ্ছে প্রায় 900 গ্রামের মতো, আর 1 লিটার অক্টেন প্রায় 700 কি 800 গ্রাম মতো, মানে অনেক কম। কিন্তু গ্যাস কি আরো কম কি জন্য? ঘনত্বের জন্য। গ্যাস আরো কম হতে পারে, যদিও কোনো জানায়নি তো আসলে, যদি সে বিচারাতে হবে যদি দেখো দেখো এন্ড হচ্ছে যার মানে জ্বালানি, ডিজেল, ঠিক আছে, পিচ্ছিলকারক পদার্থ বানাতে এবং দ্রাবক হিসেবে ইউজ করা হয়। দ্রাবক হিসেবে বলতে বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ডিজেল লাগে দ্রাবক হিসেবে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন ঘটানোর জন্য, যদি ওটা এখন জানবা না, বড় হলে জানবা। প্যারাফিন মোম, লুব্রিকেটিং অয়েল, যেটাকে আমরা বলতে পারি কি যে হচ্ছে রাস্তায় না, রাস্তায় কেন হবে, গাড়িতে রাস্তায় তো দেবে না, গাড়িতে যে লুব্রিকেটিং অয়েল দিতে হয়, নাহলে চাঙ্গার খাই যায়। তারপর হচ্ছে কি চাঙ্গার বলে খুবই চম বলে যে না, চাঙ্গার মরিচা। হতো মরিচা পড়ে। না, চাঙ্গার কি চিটেঙ্গার হতো নাকি? হ্যাঁ, স্যার। আসলে তো প্যারাফিন মোম, যেমন হচ্ছে তুমি রিয়েল লাইফে যে হচ্ছে ভেসলিন, সবচেয়ে কমন পেট্রোলিয়াম জেলি বলে না, তিব্বত পেট্রোলিয়াম জেলি, একদম কমন, 25 টাকা না 30 টাকা, কিনতে কিনতে আমি মরে গেছি, নিজের জন্য না, নিজের জীবনে দিনে বাসার জন্য কিনতে কিনতে অবস্থা খারাপ হয়েছে। এই আর অবস্থা, এক শীত আসলে মনে হয় 10টা কিনতে হবে। দেখো প্যারাফিন মোম, যেটাকে আমরা লুব্রিকেটিং অয়েল বলি, সেটা রেস্টুরেন্টে তারপর থেকে শুরু 271 থেকে 340 ডিগ্রি এর বেশি, কার্বন কত 20 থেকে 30টা, আর প্যারাফিন মোম স্যার ওখানে প্রথম ব্যবহার টয়লেট প্লেস মানে কি? টয়লেটে টয়লেট প্লেস মানে কি বলো? জানো না বলো, কি জানো তুমি? জানো মানে- টয়লেট প্লেস একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্যে অনেকগুলো জিনিস পড়ে যায় সাথে, কি কি বলো তো? মেকআপ নাকি? মেকআপটা টয়লেট প্লেস বলে না, টয়লেটে যেসব লাগে ওগুলো টয়লেট প্লেস বলে। স্যার ক্লিনার হারপিক। টয়লেট ক্লিনার পড়ে টয়লেট প্লেসের মধ্যে কি কি পড়ে? টয়লেট ক্লিনার, তারপর Water মধ্যে ডিশ ওয়াশার পড়ে। এগুলো কি টয়লেট ক্লিনার বলতেছো? তুমি টয়লেট প্লেস বানাইছো? আমরা জানি না।
আমার আইডিয়া নাই টয়লেট টিস্যু ওয়ার্ডটা কখনো শুনো নাই, তোমরা পড়ো নাই? না তো স্যার। শ্যাম্পুর কথা জানো না? শ্যাম্পুকে তো একটা টয়লেট টিস্যু বলে। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে টয়লেট পরিষ্কার করবে না। টয়লেট টিস্যু মানে হচ্ছে যেগুলো তুমি তোমার স্যার কিভাবে বলবো, টয়লেটে গেলে সব ইউজ করো নিজের জন্য, টয়লেটের জন্য না। টয়লেট টিস্যু বানাবে শ্যাম্পু কি করো? রুমের মধ্যে বসে শ্যাম্পু মেখে বালতিতে দিতে হবে নাকি? এটা করো না, এটা করো না। ফেস ওয়াশ হবে তবে। ফেস ওয়াশ হবে, টয়লেট টিস্যু মানে এগুলো সাবান হবে, এগুলো সবগুলোকে একটা টয়লেট টিস্যু বলে। হ্যাঁ, টয়লেট টিস্যু বানাতে চিন্তা না, কি দামিস। দেখো তো বেসরিন, আচ্ছা বেসরিন তো আছে, বেসরিনও কিন্তু তোমার চিনোই তো, সবচেয়ে কমন নামই হচ্ছে বেসরিন। হ্যাঁ, আর একই নামে আর অনেক কিছু আছে। এগুলো সবগুলো হচ্ছে কি প্যারাফিন মোম, যেটা হচ্ছে 271 থেকে 340 ডিগ্রির মধ্যে, তাই না? লাস্ট পিচ বাট নট লিস্ট, দেখো পিচ পিচ বা বিটুমিন। পিচ তো চিনোই, রাস্তার মধ্যে যেগুলো যে কাইটা কাইটা না, দেখতে হচ্ছে হালকা কাঁচরার মতো লাগে, বাট ওগুলো হচ্ছে কি, হ্যাঁ ওগুলো হচ্ছে পিচ। ওটাকে আবার আরেক নাম দেওয়া হয় বিটুমিন, একই নাম। পিচ 200 340 340 ডিগ্রি হচ্ছে তাপমাত্রা। স্যার রাস্তায় পিচ দেওয়ার সময় তো ওখানে সাথে ইটও মিশানো হয়, বানায়। মানে ইট। মাথায় না, মিট। বানায় ইটও মিক্স করা হয় না? বুঝি নাই। বানায় ইট ছোট ছোট। ইট হ্যাঁ, কেন ইউজ করা হয় বলো তো? যাতে সারফেসটা একদম প্লেন হয়। প্লেন হয়। প্লেন কেন করবে? জানি না। ঘর্ষণযুক্ত বানানোর জন্য। ওটা তো ফ্রিকশনের কাহিনী, ফিজিক্সের কাহিনী। মানে হচ্ছে তুমি যদি শুধু বিটুমিন দাও তাহলে কি হবে, আলকাতরাগুলো করে তোমার জুতার ডিজাইনটা একটু রং কালার করে দিবে আর কি। তুমি যখন ওখানে ইটের গুঁড়ো টুড়োগুলো দাও ফ্রিকশন বাড়বে, আর আলকাতরা দেওয়ার কারণ হচ্ছে এগুলো সবগুলো একসাথে কি হয়ে যাবে, লেভেল করে ফেলবে, প্লেন করে ফেলবে। তুমি তো ইটের গুঁড়ো অবশ্য প্লেন করার জন্য ইট ভাঙা ইট দিয়ে কি প্লেন করবে? রাস্তা তাই সামি বানায় রাস্তা। দেখো C13 এর বেশি মানে কি, কার্বন সংখ্যা 30 এর বেশি, অনেক বড় স্ট্রাকচার, আর তাপমাত্রা অনেক বেশি। তো এক সিরিয়ালে মনে রাখবা, সিরিয়ালে মনে রাখলে তুমি স্ফুটনাঙ্কটা কখনোই ভুল করবে না। মাঝখানে শুধু মনে রাখবা ন্যাপটা একটা ঝামেলা করছে 7 থেকে 14, বাকি সবাই কিন্তু সিরিয়ালে ছিল, এটা একটু মাথায় আলাদা করে রাখবা ন্যাপটা কথা। আর কি ব্যবহারের ক্ষেত্রে তুমি নিজে নিজে বুঝে যাচ্ছ অলরেডি, না দেখে বলো কেরোসিন কেন ইউজ করছিলাম। কেরোসিন হচ্ছে জেট ইঞ্জিন। ঘড়ি কার কাছে আছে? স্যার মানে টাইম বলো, এক্সাক্ট টাইম বলো। স্যার 5 11:05। তাহলে একটা ছোটখাটো গেমস খেলে যাবে নাকি? তোমরা কি এগুলো সবগুলা এখন জিজ্ঞেস করে বলতে পারবা? স্যার বই সবাইকে বন্ধ করতে বলেন আর আপনি এটা অফ করুন। না পারলে মাইট তাহলে, ঠিক আছে? তাহলে ওকে তাহলে আগে 2 মিনিট করে ফেলো পুরোটা। স্যার ওরা একটা স্লাইড খুলেন। আর যদি এখান থেকে করতে চাও তাহলে একটা একটা করে দেখতে পারো, আমি বললে চেঞ্জ করবো। আর যদি বইতে করতে চাও তাহলে সব একসাথে দেখতে পারবো। এখান থেকে দেখবা, আর এই বইটা কার সে নিতে পারো। তার আমার পড়া লাগবে না। স্যার বলতেছি না স্যার করো। এই মাসারা শুরু করতে এই পেট্রোলিয়ামের আংশিক উৎপাদনটা একটু বোরিং পার্ট, বুঝছো? সব বস্তু করতে হয় তো এই জন্য হচ্ছে জাস্ট আমি তোমাদের বেশি না লেখার জন্য এবং নিয়ে এসে দেখার জন্য। বাট এরপর থেকে মোটামুটি ইন্টারেস্টিং পার্ট শুরু হবে, হাইড্রোকার্বন নিয়ে আলোচনা। তখন গিয়ে হচ্ছে কি হবে না, এত বোরিং বোরিং লাগে না, বিজ্ঞান দিকে চলে আসবে। টেকনিক দিয়ে মনে রাখবা যে সিরিয়ালি যাবে এগুলা, 20 তারপরে 70 পর্যন্ত, তারপরে কত 120 পর্যন্ত, এগুলো করে সিরিয়ালি যাবে, এটা মাথায় রাখবা। যেমন এটা কত গেছে 70 গেছে, স্যার ডিজাইন কি বলেন তো? এরপর হচ্ছে ধরো ন্যাপটা, তারপরে সিরিয়ালি গেছে 120 পর্যন্ত। শুধু একটা ঝামেলা হচ্ছে কার্বন সংখ্যা না 7 থেকে 14। এরপরে কেরোসিন 120 স্যার একটু ডিজাইনটা কষ্ট করে। ডিজেল কই? এই ডিজেল, হ্যাঁ ডিজেল হচ্ছে তারপরে গেছে। এখানে তো ডিজেলের আসলেও দেন নাই, বইও দেন নাই, 17% নাই বলে দিই, ঠিক আছে? এগুলো তো আমি হচ্ছে নিজে ব্যবসা করছি না, তাই না? দেখো ডিজেল যেটা বইয়ে নাই সেটা নিয়ে কখনোই কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? বইয়ের ইনফোই মুখস্থ রাখো, সমস্যা নেই। দেখো যেহেতু ওটা ভেরিয়েবল, মানে একদম এক্সাক্ট পার্সেন্টেজ সবসময় থাকে না, দ্যাটস ওয়াই ওটাকে এখানে মেনশন করা হয়নি বইয়ে বা এখানে, ঠিক আছে?
প্যারাফিন মোম, তারপরে রেডিস বা বেসিস হচ্ছে 20 মিনিটের ভিতরে রাস্তায় বানানো হয়, তাপমাত্রা এরকম থাকে, তাই না? মেইনলি তোমাদেরকে বলে রাখি তোমার তাপমাত্রাটাই গণনা করো, আমি বাকি প্রশ্ন করবো না, শুধু তাপমাত্রাগুলো গণনা করো। যদিও পরীক্ষায় ব্যবহারটা থেকে প্রশ্ন বেশি আসবে, এবার এই মুহূর্তে ব্যবহার দিব না, এই মুহূর্তে শুধু তাপমাত্রায় দিব। তাপমাত্রা সিগন্যালটা কিভাবে মনে রাখবা? দ্রুত দ্রুত স্যার এটা পর কেমন স্যার? তোমাদের এক্সাম নেই আছে? সিং কষ্ট কষ্ট কেন এক্সাম? না স্যার সবসময় তো মাঝখানে নেওয়া হয় একটা ক্লাস শেষে স্যার ডান্স করতে পড়াটা করো নাই না? না স্যার বাইরে দেখতে তো আমি দেখতে বলছি স্যার। দেখি বলতো কোন চ্যাপ্টার পর এক্সাম? স্যার স্যার 12টার পর কোন তাই বল? স্যার জিজ্ঞেস তোমার আছে গার্ডিয়ান ফোন দাও হবে, তোমার আছে গার্ডিয়ান ফোন দাও হবে। এই বলো সবার কি সব দেখা হয়ে গেছে একবার? শুধু তাপমাত্রা আর কিছু না, একদম ইজি, একদম ইজি, টেনশনে কিছু নাই। আচ্ছা ঠিক আছে ওকে একদম ইজি, শুধু তাপমাত্রা আর কিছুই না। আচ্ছা তাহলে আমরা তবে কালকে আমি তো ব্যবহার থেকে প্রশ্ন নিব, ব্যবহার কার্বন সংখ্যা এগুলো থেকে কিন্তু প্রশ্ন নিব। আজকে শুধু কি তাপমাত্রা দেখতে তোমরা পারো কিনা। মুখস্থ হয়ে গেছে না? তোমাকে বলো কোন পত্রটা সবার আগে আসবে? এখানে কি বলছে? আংশিক পাতন। এখানে এলোমেলো করা আছে, সঠিক তাপমাত্রার পাশে দ্রব্য প্রধানটা মিলাতে হবে, ঠিক আছে? কে একদম ফুল কনফিডেন্ট বলো, তুমি আসো, স্যার পিছনে ঠিক আছে আসো। এটা দেবো না স্যার। 171 থেকে 270 এটা বলো। কেরোসিন কেরোসিন 20 ডিগ্রি কম, ডিগ্রি কম পেট্রোলিয়াম গ্যাস কোনটা? পেট্রোলিয়াম গ্যাস মানে সেটা, মানে এটা হচ্ছে কত? 20 ডিগ্রি কম। আচ্ছা এরপরে বাকিটা বলো। 171 থেকে 270 তুমি বলো। 171 থেকে 270 ডিজেল ডিজেল ডিজেল, ঠিক আছে। এরপর গ্যাসের কোনটা? এর 7টা গরম হয়ে গেছে না? হয়ে গেছে তো, ঠিক আছে। তাহলে যে সেটা তাপমাত্রা ছিল, বাট এখানে কি ঝামেলা ছিল জানি না, এটা আমি যখন ঠিক করে আসছি তখন তো এখানে এটা এভাবে বসানো গেছিল, আর এখন বসানো যাচ্ছে না। কারেক্ট না, ইনকারেক্ট বসানো আসবে, কারণ এখানে পরবর্তী জায়গার অপশন আছে, আর নতুন করে এমন হবে স্যার। কেন ঝামেলা হচ্ছে বুঝতেছি না, কোনটা কোন কিছু হয়েছে তো দেখা যাক এখানে পরে ঠিক করবো, স্যার পরে আর কি হবে পরের পরে আবার নাইনের বাচ্চারা মনে দেখাবো পরে আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলোই তোমাদের কাজ হচ্ছে জাস্ট এই সিম্পল জিনিসগুলোকে বাসায় মুখস্থ করে আনবা, ব্যবহার যা যা আছে এগুলা, তারপর হচ্ছে কি এটা যদি ঠিক হয় এটা নিয়ে দেখা যাবে কি হয় না হয়।